ওদের আসতে দেরি হবে আর মনে হয়। আর এগুলো কি দেখতেছো তোমরা? তোমরা কিন্তু না দেখলে কিন্তু পরে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু আবার হিজিবিজি লাগবে। আমরা কি ইনক্রিমেন্ট অপারেটর দেখছিলাম? না মনে হয়। আচ্ছা, আজকে আমরা অপারেটর, আমাদের আসলে আমরা অপারেটরের মধ্যে আছি, তার মধ্যে বিট ওয়াইজ অপারেটর আমরা দেখলাম 5 প্রকার। এখন আমরা দেখবো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট মানে তো বুঝতেছি যে বর্ধিত হবে, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমে যাবে। তো কত করে কমবে? 1 করে কমবে। অথবা কত করে বাড়বে? 1 করে বাড়বে। এখন এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যে কোনো একটা চিন্তা করি আগে। ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টটা 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, অর্থাৎ একটা ভেরিয়েবলের মান আগেই বর্ধিত হয়ে যাবে, হয়ে সে কি করবে, আপডেট ভ্যালুটা কোথাও ট্রান্সফার করবে, সেটাকে আমরা বলতেছি প্রিফিক্স। আর পোস্ট ফিক্সড ইনক্রিমেন্টটা কি আসলে? পোস্ট ফিক্স ইনক্রিমেন্টটা হলো ও তার সর্বশেষ বলতে হচ্ছে রিসেন্ট রিসেন্ট যে ভ্যালুটা আছে ঠিক এই ভ্যালুটা আগে ট্রান্সফার করে দেবে কোথাও, দেওয়ার পরে সে ইনক্রিমেন্ট হবে, সেটাকে আমরা বলতেছি পোস্ট ফিক্স। ইনক্রিমেন্ট হলে অবশ্যই তার নিজের ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ আপডেট ভ্যালুটা সে কোথাও ট্রান্সফার করবে না বা অ্যাসাইন করবে না বা আউটপুটে দেখাবে না। সে কি করবে, তার পূর্বের ভ্যালুটাকে আগে আউটপুটে দেখানো দরকার হলে আউটপুটে দেখাবে, কোথাও যদি অ্যাসাইন করার দরকার হয় অ্যাসাইন করবে, তারপরে সে নিজের মধ্যে তার ভ্যালুটাকে চেঞ্জ করে নেবে। এটা হচ্ছে আমাদের পোস্ট ফিক্স। আর ইন প্রিফিক্সের ক্ষেত্রে কি হবে? প্রিফিক্সের ক্ষেত্রে হবে যে সে আগে তার লাস্ট ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবে আগে, অথবা ডিক্রিমেন্টের ক্ষেত্রে ডিক্রিমেন্ট করবে। এই ডিক্রিমেন্ট করার পর বা ইনক্রিমেন্ট করার পর লেটেস্ট এই ভ্যালুটা হয় আউটপুটে দেখাবে, আর না হলে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন হবে। কি এতটুকু পার্থক্য। তো এটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, ইনফিক্স আর পোস্ট ফিক্স। তো এখানেও ডিক্রিমেন্টের ক্ষেত্রে একই, প্রিফিক্স অ্যান্ড পোস্ট ফিক্স। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, 1 থেকে 7 নম্বর লাইন। তো 1 নম্বর লাইন আমরা কেন দিচ্ছি, যে এখানে আমরা কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করতেছি, সেই বিল্ট ইন ফাংশনের বর্ণনা হেডার ডট এইচ নামক ফাইলে দেয়া আছে। সেই ফাইলের নামটা হচ্ছে এক্সটেনশনটা ডট এইচ, কিন্তু ফাইলের নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, ইনপুট আউটপুট ফাইল। এর ভিতরে প্রিন্টএফ এর জন্য বিশাল বড় একটা, মনে করো বিশাল বড় না হলেও ধরো মিডিয়াম কিছু কোড লেখা আছে যার আউটপুট সে প্রদান করে। তো একে আমরা লিঙ্ক করলাম। আমরা দেখে আসছি স্ট্রাকচার পড়ার সময় আমাদের লিঙ্ক সেকশন লাগে, সেই জন্য আমরা লিঙ্ক সেকশনটা এখানে দিয়ে নিলাম, না হলে কিন্তু কম্পাইলার এরর দেখাবে। ম্যাক্সিমাম কম্পাইলারই এরর দেখাবে, হয়তো বা দুই একটা কম্পাইলার নাও দেখাতে পারে এরর, যারা এই ঝামেলাটা পরিহার করার জন্য আগে থেকে দিয়ে রাখছে, তবে সাধারণত এরকম হয় না। এরপরে 2 নম্বর লাইন হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন। আমরা জানি যে একটা প্রোগ্রামে একাধিক ফাংশন ইউজ হবে, তার মধ্যে একটা ফাংশন থাকবে যার নাম হবে মেইন, যেখান থেকে কম্পাইলার কম্পাইল করা স্টার্ট করবে। কম্পাইলার কম্পাইল করা স্টার্ট করবে অর্থ হলো মেশিন কোডে বা অবজেক্ট কোডে সে কনভার্ট করবে। আমরা তো দেখে আসছি অবজেক্ট কোড কোনটা, আর এই কোডটা হচ্ছে আমাদের সোর্স কোড। এগুলো হচ্ছে আমাদের সোর্স কোড। তো এখন আমরা 3 নম্বর লাইনে আসি। 3 নম্বর লাইন বলতেছে মেইন ফাংশনের শুরু, আর 7 নম্বর লাইন হচ্ছে শেষ। এখন 4 নম্বর লাইনে এসে কি হবে, আমরা দেখে আসলাম স্ট্রাকচারের ভিতরে যে একটা প্রোগ্রামের কম বেশি বা একটা ফাংশনের ভিতরে 3টা পার্টই থাকে। বিশেষ করে একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আর একটা পার্ট হচ্ছে ডিক্লারেশন পার্ট আর কি, কোনটা ইনপুট ভেরিয়েবল কোনটা আউটপুট ভেরিয়েবল, যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে নিব। যদি ইনপুটের দরকার হয় তাহলে ইনপুট নিয়ে নেবো, অবশ্যই আগে ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার পরে ইনপুট নিয়ে নিব। এরপরে কি করব, প্রসেসিং, যেই প্রসেসটা আমার দরকার, যেটাকে আমরা এক্সিকিউটেবল পার্ট বলতেছি। আর আরেকটা পার্ট হচ্ছে আমাদের আউটপুটে দেখানো। তো এখানেও ঠিক দেখো 3টাই আছে। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, 4 নম্বর লাইন হচ্ছে ডিক্লারেশন পার্ট, 5 নম্বর লাইন হচ্ছে প্রসেসিং, 6 নম্বর লাইন হচ্ছে আউটপুটে দেখাবে। 1 2 3 এটা তো আমরা বুঝে গেছি, আর 7 নম্বর লাইন তো বুঝলামই। এখন আমরা 4 নম্বর লাইন, যে এর ভ্যালুটা কি হবে, ধরো এটা গার্বেজ ভ্যালু, এটা আমরা
ধরলাম না আর কি, মনে করো যেটা দেখাইলাম একটু আগে সেটাই। আচ্ছা দেখাই, 1 x b, এরপর জে এর ভ্যালু নিয়ে নিছি, এবার হচ্ছে আই এর ভ্যালুটা নিব। আই এর ভ্যালু এখানে কত, 1 অ্যাসাইন হবে। ঠিক আছে, এখন দেখো 5 নম্বর ভ্যালু, 5 নম্বর লাইনটা, 5 নম্বর লাইনটা কি বলতেছে যে জে অ্যাসাইন হবে কার, একটা ভেরিয়েবলের ভ্যালুর সাথে। তো দেখো এখানে এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছো? জি স্যার। আমার জি আসলে স্যার, শোনা আমার যাচ্ছে। আসলে এখানে নেট বলতেছে আনাজটা বলতো, মানে নেট স্লো হয়ে যাচ্ছে, ভাবতেছি আবার কথাগুলো জি শুনতে স্যার, পাচ্ছ আমার কিনা। এখানেও স্যার নেট আনস্টেবল স্যার। আচ্ছা তাহলে আমার মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, তবে যদি কথা শোনা না যায় তাহলে অবশ্যই নক করবো আমাকে। এই যে দেখছো ঢুকতে পারতেছে না, মনে হয় নক করছে। জয়েন হতে পারছি না, কি করা যায় এখন? করলেই হবে। উপরের লিঙ্ক আছে তো, না আগে থেকে ট্রাই করা না কিছু না। আচ্ছা কোথায় আছি আমরা, এখানে না? তাহলে দেখো এখন আমি কিন্তু এখানে বলে আসছিলাম যে এই ভেরিয়েবলটার আগে কিন্তু কোনো কোনো কিন্তু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নাই, তার মানে এ যেই অবস্থায় ভ্যালুটাকে ধারণ করে আছে এই যে এখানে মেমোরির মধ্যে, ঠিক ওই ভ্যালুটাই আগে রিটার্ন করবে। কি করবে, এই এই ভ্যালুটাই জে এর মধ্যে দিয়ে দিবে। তাহলে কত আসবে এখন, জে এর ভিতরে 1 চলে আসবে। এই যারা পরে আসতেছে এরা এসে বলবে এখন স্যার আর একবার করান। এই 1 আসছে। এখনো কিন্তু আমাদের 5 নম্বর লাইনটা কিন্তু এখনো শেষ হয় নাই, কারণ সেমিকোলন হলে কিন্তু তারপরে শেষ, আমরা এটা মোটামুটি তো জানি সবাই। এখন বলতেছে কি যে আই এর ভ্যালুটা আমাদের ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু সে তার আপডেট ভ্যালুটাকে এখানে জে এর মধ্যে পাঠাবে না। কেন পাঠাবে না, কারণ সে হচ্ছে পোস্ট ফিক্স। যদি সে প্রিফিক্স হইতো তাহলে অবশ্যই আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। হওয়ার পরে সে তার আপডেট ভ্যালুটাকে জে এর মধ্যে পাঠিয়ে দিবে, কিন্তু এখানে সে পাঠাইতে পারতেছে না। কেন পাঠাচ্ছে না, যে সে তো আসলে প্রিফিক্স না, সে হচ্ছে কি পোস্ট ফিক্স। এই জন্য সে আপডেট ভ্যালুটা নিজের মধ্যেই অ্যাসাইন করবে। তাহলে 1 + 1 কত হয়ে যাবে এখন, 2 হয়ে যাবে। কিন্তু সে জে এর মধ্যে কত পাঠাই দিছে, স্যার এক। ওয়ান। এক কিন্তু পাঠাই এর দিছে, মধ্যে এক। ওয়ান পাঠাইছি স্যার। হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবা। তো এই কথাটা আমি এখানে লিখছি আর কি, হ্যাঁ তোমরা এখানে দেখবা আর কি, এই কথাটা লিখছি। এখন আমরা যদি এখন এই লাইনটা এখন দেখি, 6 নম্বর লাইন, 6 নম্বর কি বলতেছে, আউটপুটে দেখাও। কিভাবে বুঝলাম, প্রিন্ট এর ফাংশনের মাধ্যমে। আচ্ছা আমি একটু আর একটু ই করে দেখি কেউ কোনো কিছু বলছে কিনা। আচ্ছা তোমরা একটু হেল্প করবা, কেউ যদি নক করে তোমরা ওকে এই এটা দিয়ে দিবা আর কি, লিঙ্কটা। আচ্ছা এই নিডস অ্যাপ্রোচ অ্যাপ্রোচ বলতেছে কেন, এটা তো অটো স্যার আমি অ্যাপ্রুভ। একটা পোস্ট করছি আচ্ছা স্যার। ও আচ্ছা আমাদের গ্রুপে পোস্ট করছো। জি স্যার, এই আচ্ছা আপনার আচ্ছা, পাসপোর্ট সহ এটা একটু বুঝতে পারছি, অ্যাপ্রুভ করে হ্যাঁ দেন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আমি পোস্ট করছি, হ্যাঁ অ্যাপ্রুভ করে দিচ্ছি, বুঝতে পারিনি তখন। আচ্ছা এখন দেখো আমরা প্রিন্ট এফ মানে বুঝলাম হচ্ছে আউটপুটে দেখাবে। আচ্ছা ধরে নিলাম আমরা, আচ্ছা এইদিকে আপাতত দেখার দরকার নাই, আমরা দেখবো এইখানে করার পরে দেখবো এটার সাথে মিলছে কিনা। আমরা ধরে নিলাম একটা আউটপুট, ব্ল্যাক স্ক্রিন এবং ব্লাঙ্ক, কিছুই নাই। তাহলে এখন এই 6 নম্বর লাইন বলতেছে আউটপুটে দেখাও, কাকে দেখাবো, ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই। আমরা এই একটু পরে ইনপুট স্টেটমেন্ট গুলো দেখবো, তাহলে আমাদের আর এত কষ্ট হবে না। তারপরে এখানে আমি একটু বলে যাইতেছি যাতে ওইখানে আমাদের সহজ হয়। তো এই প্রিন্ট এফটা কি করবে, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই প্রিন্ট করবে। ভালো করে খেয়াল করো, ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই প্রিন্ট করবে। কিন্তু এই প্রিন্টে কি কি হতে পারে, একটা হতে পারে কোনো ক্যারেক্টার, হতে পারে কোনো স্পেস, হতে পারে কোনো সেন্টেন্স, হতে পারে কোনো স্পেশাল ক্যারেক্টার, হতে পারে কোনো ভেরিয়েবলের ভ্যালু। তো ভেরিয়েবলের ভ্যালু কিভাবে আমরা বুঝবো, তো ভেরিয়েবলের ভ্যালু বুঝতে হবে ওই ফরম্যাট স্পেসিফায়ার দেখে, যেটা আমি আগে ওই রেঞ্জের মধ্যে দেখাই আসছিলাম। এগুলো একটু তোমরা পড়বা, তোমাদের বই, বই কিন্তু যে কোনো বই হলেই কিন্তু হবে। আমি কিন্তু সাধারণত ডিপ্লোমার বই থেকেই বেশি উঠাই দিচ্ছি এগুলো। এটা খেয়াল করবা, এটা এটা থাকলেই বুঝবো হচ্ছে কি এগুলো হচ্ছে আহ কোনো ভেরিয়েবলের ভ্যালু। কি করতে হবে, যদি প্রিন্ট এর ভিতরে থাকে তাহলে আউটপুটে দেখাবে, আর যদি স্ক্যানএফ এর ভিতরে থাকে তাহলে ইনপুট নিবে।
কিবোর্ডের মাধ্যমে ইউজারের কাছ থেকে, এই এতটুকু পার্থক্য। আমি এটা আসতেছি, ইনপুট আউটপুট স্টেটমেন্টেই আসতেছি, তো এখানে চলে আসছে আর কি। হ্যাঁ, তাহলে আউটপুটে দেখাবে। তাহলে দেখো এখানে প্রথম কিন্তু আমাদের আই ইকুয়াল, এখানে কিন্তু কোনো ভেরিয়েবল নাই। কেন আমরা বুঝলাম যে কোনো ভেরিয়েবল নেই? কারণ এখানে কোনো পার্সেন্টেজ নাই, মানে ফরম্যাট স্পেসিফায়ারে নেই। তাহলে যা আছে তাই সে প্রিন্ট করবে, আই স্পেসের পর ইকুয়াল। এরপরে দেখো একটা স্পেস নিচে, তো কার্সর আমাদের এখানে এসে ওঠানামা করবে, এটাকে বলে ব্লিঙ্কিং। এখন দেখো যে এইখানে এসে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিছে। তো যখনই ফরম্যাট স্পেসিফায়ার পেয়ে যাবে তখনই কম্পাইলার বুঝে নেবে। আমরা ভুল করতে পারি, ও ভুল করবে না, ও সাথে সাথে চেক করবে যে ডাবল কোটেশনের পরে, কারণ এ তো বললো যে আমাকে একটা ভেরিয়েবলের ভ্যালু দেখাও, তো এইখানে তো আমার অনেক ভেরিয়েবল আছে, মানে দুইটা, মোর দেন ওয়ান। তাহলে আমি কোন ভেরিয়েবলটাকে দেখাবো? সেজন্য সে সাথে সাথেই করবে কি, যে দেখবে যে ডাবল কোটেশনের পরে কমার পরে কোন ভেরিয়েবলটা আছে। তো দেখলো যে সে এখানে আই নামক ভেরিয়েবলে আছে। তাহলে আই এর ভিতরে এখন কত আছে আমাদের? 2। তখন সে এখানে 2 দেখিয়ে দিবে। দেখানোর পরে দেখতেছে যে ব্যাকস্ল্যাশ টি। তো ব্যাকস্ল্যাশ টি মানে, তো আমি জানি না তোমার পড়ছো কিনা, যেটা দেখে আসলাম ওর নিচেই আছে কিন্তু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের ভিতরে। আমরা যখন ওয়ার্ডে কোনো লেখা লিখি, যদি আমাদের বেশি স্পেস দরকার হয় তখন সাধারণত আমরা ট্যাব দেই। এই ট্যাবটা আছে হচ্ছে কিবোর্ডের একদম বাম পাশে উপরে, এসকেপের পরে টাইলড একটা চিহ্ন আছে, ঠিক তারপরে হচ্ছে ট্যাব। তো ট্যাব দিলে কি হবে, একটা দূরত্ব নিবে। ধরে নিলাম আমরা এত বড় একটা দূরত্ব পেয়ে গেছি, এটা ব্লাঙ্ক আর কি। কার্সারটা এখন আমাদের কোথায় আছে? ঠিক এই জায়গাটায় আছে। এরপরে কি করবে সে? এরপরে করবে হচ্ছে যে ইকুয়াল, এটা দেখাবে। তাহলে যে ইকুয়াল দেখানোর পরে দেখতেছে একটা স্পেস, স্পেস হওয়ার পরে এখানে এসে সে উঠানামা করতেছে তার কার্সারটা। এখন দেখতেছে আমাকে এখানে একটা ভেরিয়েবলের ভ্যালু দেখাইতে বলতেছে। তাহলে এখন কিন্তু আমরা কিন্তু আসলে ভুলে গেছি যে এটা তো ভেরিয়েবলের ভ্যালু, কিন্তু ও কম্পাইলার কিন্তু ভুলে নাই। ও কিন্তু আর এই আই কে আর ধরবে না, কারণ ও জানে যে আই তো একবার ব্যবহার হয়ে গেছে। তাহলে ও কোথায় যাবে এখন? পরের ভেরিয়েবলে যাবে, এবং অবশ্যই এখানে কমা দিতে হবে। তো এখন যে এর মধ্যে কত আছে আমাদের ভ্যালু? 1 আছে, 1 ওয়ান হয়ে আছে। গেছে। এখন যদি তুমি ইন্টার দাও তখন এই কথাটা আসবে আর কি। এটা কোড ব্লকের কোড আর কি। দেখো আমাদের একটা আউটপুট হয়ে গেছে না? আউটপুট হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে, আমি সামারি তোমাদেরকে বলি, আউটপুটে দেখাইতে বলুক আর অ্যাসাইনে বলুক, তুমি দেখবা যে এটা ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট অপারেটর, প্রথম এটা ফলো করবা। যদি দেখো যে ইনক্রিমেন্ট অপারেটর, তখন তখন মাইন্ডের মধ্যে নিবা আচ্ছা ঠিক আছে, এক বৃদ্ধি পাবে। এখন তুমি দেখবা যে ও কি পোস্ট নাকি প্রি, মানে পোস্ট ইনক্রিমেন্ট নাকি প্রি ইনক্রিমেন্ট। যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে তার আপডেট হ্যালো ভ্যালুটাকে সে স্যার, আউটপুট। শোনা যাচ্ছে না তো। আমার স্যার আমার কথা কি এখন আচ্ছা, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি একটু ট্রাই করো আর একটু, মানে স্যার নেট প্রবলেম হইতো ওনার, এই জন্য হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন। হতে পারে মনে হয়। তুমি দেখো একটু জানলার কাছে বা খোলা জায়গায় একটু গিয়ে, বা কোনো বারান্দায় থেকে নেটটা একটু দেখা, মানে পাওয়া যায় কিনা ভালো মতো কানেকশন, এটা একটু দেখো, ট্রাই করো। তাহলে আমরা কি দেখবো, যে যখন দেখবো যে ইনক্রিমেন্ট অপারেটর, তখন আমরা আগে দেখবো যে প্রি ইনক্রিমেন্ট কিনা। যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে অবশ্যই খেয়াল রাখবা যে অবশ্যই সে তার আপডেট ভ্যালুটাকে আউটপুটে দেখাইতে বললে আউটপুটে দেখাবে, অ্যাসাইন করতে বললে অ্যাসাইন করবে, এই এতটুকুই। আর যদি পোস্ট ইনক্রিমেন্ট হয় তাহলে আমরা কি করব, যে সে তার আপডেট ভ্যালুটাকে অ্যাসাইন করবে না, সে তার পূর্বের ভ্যালুটাকে অ্যাসাইন করবে অথবা আউটপুটে দেখাবে। আর নিজস্ব ভাবে সে আপডেট হয়ে যাবে, নিজস্ব ভাবে আপডেট হবে। এই নিজস্ব ভাবে আপডেট হয়ে গেছে 2, আগে ছিল 1, এখন হবে 2, কিন্তু সে অ্যাসাইন করবে কত? তার আগের ভ্যালুটা। তো এই কথাটাই আমি এখানে লিখছি, তোমরা বুঝবা আর কি। তো এটার ক্ষেত্রে সেম একই জিনিস। দেখো যে এ অ্যাসাইন হচ্ছে, তো আগে কি আছে আমাদের? ইনক্রিমেন্ট আছে, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট আছে। তাহলে সে কি করবে? সে তার আপডেট ভ্যালুটাকে অ্যাসাইন করবে অথবা আউটপুটে দেখাবে। তো এখানে কি আছে আমাদের? অ্যাসাইন ভ্যালু, অ্যাসাইন করা ভ্যালু। তাহলে জে এর মধ্যে কত আসবে এখন? পূর্বে কত ছিল আমাদের? এই 4 নাম্বার লাইনে কিছুই ছিল না, তাহলে এখন কত হবে? এই আই এর সাথে 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 2। এই 2টা হবে জে এর ভ্যালু, মানে লেটেস্ট ভ্যালু। এই লেটেস্ট ভ্যালুটা কার লেটেস্ট ভ্যালু? লেটেস্ট ভ্যালুটা হচ্ছে আই এর। তাহলে আই সমানও কত আসবে? 2 আসবে। এখানে কিন্তু আই সমান 2 আসছে, অবশ্যই 2 আসবে, কারণ কি? ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট তো সে হবেই, সেটা আগে হোক আর পরে হোক। কিন্তু আগে হলে
একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি অ্যাসাইন হয় তাহলে তাকে আমরা যদি আগে ইনক্রিমেন্ট হয় তাহলে আপডেট ভ্যালুটাকে আমরা তাকে পাঠাই দেবো, আর যদি পরে ইনক্রিমেন্ট হয় তাহলে আপডেট ভ্যালুটা পাঠাবো না, আগের ভ্যালুটা পাঠাবো। তো এই জায়গায় এটাই বলছি। তাহলে আমরা এখন আউটপুটে যদি আমরা আউট করি তাহলে কি পাবো? দুইটাই 2 করে পাবো, আইও 2 পাবো এবং জেও 2 পাবো। আচ্ছা আমি একটু দেখি যে কে কি বলতেছে। ওকে কি বলি যে নেট কানেকশন আবার করতে? হ্যাঁ এটা একটু লিখে দাও তাহলেই হবে। এখন দুইজনেই শুনতে পাচ্ছে না? স্যার আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ সেটাই। ও আবার নতুন করে কানেক্ট করতে বলতেছে। ঠিক আছে ওরা একটু নতুন করে কানেক্ট করুক, অথবা নেট প্রবলেম হোক, তবে আমার মনে হয় নতুন করে কানেক্ট করলে হবে না, আবার নতুন করে কানেক্ট করুক। আচ্ছা আমরা একটু আসি, হ্যাঁ একটু মেসেজও দিয়েছে, এটা শোনা যাচ্ছে না তো সুবিধা। আচ্ছা এটা গেছে, এখন আমরা একটা অ্যাপ্লিকেশন দেখবো আর কি। এই এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু হয়তোবা অনেকে পাইছো আর কি যারা পরীক্ষা দিছো। প্রিভিয়াস কোশ্চেনে দেখছি হ্যাঁ কিসে? স্যার, এমনি জব সলিউশনে স্যার দেখছি। আচ্ছা এবার কানেকশন, আচ্ছা ঠিক আছে, মেসেজ দেওয়া তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, জব সলিউশনে দেখছো না? ঠিক আছে তাহলে এটা দেখো, এখানে এখানে আই এর ভ্যালু, এগুলো কিন্তু খাতায় লিখবা, মনে মনে করতে যাবো না, আগে কখনোই মনে মনে আগে করতে যাবো না, খুব ভালো মতো ক্লিয়ার হওয়ার পর তারপরে মনে মনে করতে যাবো। তো এই 4 নাম্বারে এসে দেখতেছে আই ডিক্লেয়ার করছে, তো আই এর জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করা আছে কিনা? হ্যাঁ অ্যাসাইন করা আছে 10। জে এর জন্য কত ভ্যালু অ্যাসাইন করা আছে? 10। এবার আসবে হচ্ছে 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইন কি বলতেছে? ইনক্রিমেন্ট হবে। কি ইনক্রিমেন্ট হবে? প্রি ইনক্রিমেন্ট হবে। কার ভ্যালু ইনক্রিমেন্ট হবে? আই এর ভ্যালু হবে। তাহলে আই আর ইনক্রিমেন্ট মানে কত জানি আমরা? 1। তাহলে কত হয়ে যাবে এখন? 11 হয়ে যাবে। এখানে কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু আমরা কোথাও অ্যাসাইন করি নাই, কিন্তু অ্যাসাইন করলে কিন্তু আপডেট ভ্যালুটাকে অ্যাসাইন করতাম, কারণ কি এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এবার পরেরটা দেখো, যে যে কি করবে? পোস্ট ইনক্রিমেন্ট, যে ভ্যালুটা আছে তার সাথে 1 যোগ হবে, হওয়ার পরে কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। এবার আসছে হচ্ছে 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে কি বলতেছে? আউটপুটে দেখাইতে বলতেছে। কাকে দেখাবে? আগে এতটুকু দেখাবে, স্পেস আই স্পেস সমান স্পেস। তো ঠিক দেখো এখানে আই এর আগে স্পেস আছে, এরপরে আই, তারপরে সমান, তারপরে স্পেস। এবার কাকে দেখাবে? পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালু। কোন ভেরিয়েবলের ভ্যালু? আই নামক ভেরিয়েবলের ভ্যালু। তাহলে তোমরা এখানে খেয়াল করবা যে আই এর আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর আছে কিনা। যদি ইনক্রিমেন্ট অপারেটর থাকে তাহলে সে আপডেট ভ্যালুটাকে এখানে আউটপুটে দেখাইতে বলছে এই প্রিন্টএফ এর মাধ্যমে, সেজন্য সে তখন আউটপুটে দেখাবে। তো এর আগে কিন্তু কোনো ইনক্রিমেন্ট অপারেটর নাই, তার মানে যা আছে তাই দেখাবে। তো কত আছে? 11 আছে, 11 দেখাই দিছে। এবার তোমরা ফলো করবা যে আই এর পরে কোনো পোস্ট ইনক্রিমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সে বর্ধিত হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে সে এখানে বর্ধিত হচ্ছে না, কারণ এখানে কোনো প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট নাই। তাহলে এইটুকু শেষ হওয়ার পরে দেখো এখানে একটা কমা আছে, আমি এটা কি করে ফেলছি, দেখো এখানে একটা কমা আছে, এই জন্য সে এই কমাটা দিবে, দেওয়ার পরে আবার এতটুকু কি হবে? আউটপুটে দেখাবে। এই আউটপুটে দেখাই দিছে। দেখানোর পরে এখন দেখতেছে যে আবার ফরম্যাট স্পেসিফায়ার, তখন কম্পাইলার কি করবে? আবার পরের ভেরিয়েবলকে সে আইডেন্টিফাই করবে। এখন তোমরা এখানে খেয়াল করবে যে এই ভেরিয়েবলের আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর আছে কিনা বা ডিক্রিমেন্ট অপারেটর আছে কিনা। যদি থাকে তাহলে সে সেই অনুযায়ী কাজ করে আপডেট ভ্যালুটাকে কি করবে? এই প্রিন্টএফ এর কারণে আউটপুটে দেখাবে। কিন্তু আমরা দেখলাম যে না, এর আগে কোনো কিছুই নাই, তাহলে সে যেই ভ্যালুটাই রাখছে সেই ভ্যালুটাই সে আউটপুটে দেখাবে। তাহলে কত দেখাবে এখন? 11 দেখাবে।
এবার ফলো করবো যে এর পরে কোনো পোস্ট ইনক্রিমেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে বর্ধিত হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না এখানে নাই, তাহলে সে আর বর্ধিত হবে না। এই তো। এবার দেখো, একটু খেয়াল করবা, এইটুকু শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ব্যাকস্ল্যাশ এন আসছে, মানে স্যার নিউ লাইন। তখন কার্সার কোথায় চলে যাবে? পরের লাইনের শুরুতে আসবে। তাই তো, এটা তো বুঝতেছো মনে হয়। আমি হয়তো বা এর পরের থেকে কিন্তু এত ক্লিয়ার করবো না আর কি, হয়তো 10-12টা ক্লাস একটু এইভাবে দেখাবো যাতে পরবর্তীতে জোরে টেনে যাওয়া যায় আর কি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জে এর ভ্যালুটা। আচ্ছা, এরপরে দেখো এখন পরের লাইন বলতেছে কি স্পেস আই ইকুয়াল এবং স্পেস, তো এইটুকু দেখাই দিছে স্পেস আই ইকুয়াল। তোমরা 12টা খেয়াল করিও না, আসলে আমার মনে হয় আউটপুট আমি নিজে লিখে দিলে ভালো হইতো। আচ্ছা, আমি নিজেই লিখে দিই। এই প্রথমটা মনে করো আমরা লিখে দিছি, পরেরটুকু কি হবে? স্পেসের পরে আই হবে, তারপরে স্পেস সমান, তারপরে এইখানে এসে কার্সার ওঠানামা করবে। এখানে এসে দেখতেছে যে সে একটা ভেরিয়েবলের ভ্যালুকে প্রদর্শন করবে। কেন, কিভাবে বুঝলাম? এই পার্সেন্টেজ দিয়ে এই জন্য বুঝলাম। তখন কম্পাইলার সাথে সাথে কি করবে, এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে সে আইডেন্টিফাই করবে। তো এখন আমি কি বললাম একটু আগে, যখনই ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করবে তখন তোমরা খেয়াল করবে যে এই ভেরিয়েবলের আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর আছে কিনা। তো আমরা দেখলাম যে হ্যাঁ, এর আগে ইনক্রিমেন্ট অপারেটর আছে, তাহলে থাকলে কি হবে, সে আগে ইনক্রিমেন্ট হবে, হওয়ার পরে আপডেট ভ্যালুটাকে প্রিন্ট এফ যেহেতু সেজন্য সে আউটপুটে দেখাবে। তাহলে এখন সে আপডেট করো এটাকে, আছে কত? 11, তার সাথে কত যোগ হবে? 1, 1 প্লাস 11 কত হয়ে যাবে এখন? 12। 12। এই আপডেট ভ্যালুটাকে সে এখন আউটপুটে দেখাবে। দেখানোর পরে দেখো এখানে একটা কমা আছে, কমা দিয়ে দিবি। এরপরে আবার স্পেস, তারপরে জে, তারপরে স্পেস ইকুয়াল, তারপরে স্পেস, এবং এখানে কার্সার ওঠানামা করতেছে। করার পরে এখন তোমরা আবার খেয়াল, আচ্ছা আমরা কিন্তু একটু ভুল করলাম নাকি? না, ভুল করি নাই। এই এই জায়গাটা একটু ভুল হয়, তবে আমরা ভুল করি নাই কারণ এটা আগে ছিল, তো এই জন্য ভুল হওয়ার চান্স নাই, কিন্তু এবার ভুল হওয়ার চান্স আছে, আমি সেটা ধরাই দিব এখন। এই জন্য তোমাদের একটু দৃষ্টিগোচর করলাম। এই পার্সেন্টেজ ভেরিয়েবলটা যখনই পাবে তখনই বুঝে নেবে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে আউটপুটে দেখাইতে হবে। তাহলে কোন ভেরিয়েবলটা? এই জে নামক ভেরিয়েবলটা। তাহলে এখন আমরা দেখবো যে এর আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর আছে কিনা। তো দেখলাম যে কোনো ইনক্রিমেন্ট অপারেটর নাই, তার মানে কি এই যে এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই সে আউটপুটে দেখাবে। তো যে এর ভ্যালু ভিতরে কত ভ্যালু আছে? 11, তখন সে এখানে 11ই দেখাবে। দেখানোর পরে কিন্তু এখনো শেষ হয়নি, এইখানে কিন্তু আসা যাবে না। এই জায়গাটা কিন্তু আমরা সবাই ভুল করি, কিন্তু এখানে করবো না। এই দেখানোর পরে কিন্তু কি হবে, যে যে এর মানটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? সে তো ওখানে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে রাখছে, এই জন্যই সে বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল কত? 11, এখন হয়ে যাবে 1। এই একটা এখন সব মিলে কত আসছে এখানে? 12। এই 12টা কোথায় বসবে এখন? ওর এখানে 11। পরবর্তী লাইনে। পরবর্তী লাইন তো সেটা পরে, কিন্তু আগে ওর মেমোরির মধ্যে এটা এডিট করে নিবে না? জি স্যার, প্রিন্ট করার পরে ওর মেমোরি তো এটা 12 নিবে 11 হ্যাঁ, পরিবর্তে। ওর আগে মেমোরির মধ্যে তাকে 12 বসাইতে হবে। তো এখানে তো আগে ছিল হচ্ছে 11, এখন তো আর 11 থাকবে না, এখন কত থাকবে? 12 থাকবে। 12। আমরা কিন্তু এটা ভুল করি, এইখানে কিন্তু ঠিক করি না। মুখে মুখে করতে যাবো না, মুখে মুখে করতে গেলে কিন্তু তুমি এখানে 11ই রাখবা, কারণ তুমি দেখবে যে এখানে আমি আউটপুটে 11 প্রিন্ট করছি, তাহলে এখানেও মনে হয় 11, কারণ তুমি তো এই জিনিসটা খেয়াল রাখো না। এই জন্য মুখে মুখে করতে যাবো না প্রথম দিকে। এরপরে আমাদের কি আসছে? নিউ লাইন। কেন? এই যে ব্যাকস্ল্যাশ এন। তাহলে আমরা আবার কোথায় আসবো এখন? এই পরের লাইন থেকে এই লাইনে আসছি। তো এই লাইনে আসার পরে দেখো 9 নম্বর লাইন কি বলতেছে, স্পেস, তারপরে আই, তারপরে স্পেস ইকুয়াল, তারপরে আবার স্পেস, তারপরে একটা ভেরিয়েবলের ভ্যালু। কোন ভেরিয়েবলের ভ্যালু? আই নামক ভেরিয়েবলের ভ্যালু। এখন আমরা খেয়াল করবো যে আই এর আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর আছে কিনা। না, আই এর আগে কোনো ইনক্রিমেন্ট অপারেটর নাই, তার মানে সে তার ইনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে আউটপুটে দেখাবে। কেন আউটপুটে দেখাবে? এই প্রিন্টএফ আছে এর জন্য। তাহলে এখন ইনস্ট্যান্ট কত ভ্যালু আছে? 12। তাহলে সে এখানে দেখাবে হচ্ছে 12। এরপরে কমা আছে, কমার পরে যে, এরপরে স্পেস ইকুয়াল, স্পেস, এখানে এসে ব্লিঙ্কিং করবে। এটা কিন্তু আমাদের এখানে গেছে, কিন্তু এখনো কিন্তু আমরা আপডেট করি নাই। কি আপডেট করি নাই? এই ভ্যালুটা এখনো আপডেট করি নাই। এখন এই ভ্যালুটা আমাদের আপডেট করা দরকার না? অবশ্যই দরকার, কারণ আমরা আউটপুটে দেখাইছি কিন্তু আই এর ভ্যালুটা, বাট আই এর ভ্যালুটা তো ইনক্রিমেন্ট, বর্ধিত তো হবে, তো আমরা তো বর্ধিতর কাজ এখনো করি নাই। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট।
তাহলে 12 প্লাস 1 এখন কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। এটা হচ্ছে তার আপডেট ভ্যালু। আমি কি বলছিলাম যে ইনক্রিমেন্ট হওয়ার পরে যে ভ্যালুটা হবে এটা তার আপডেট ভ্যালু। যেহেতু এটা পরে ইনক্রিমেন্ট হচ্ছে এই জন্য আপডেট ভ্যালুটাকে সে প্রিন্টে আউটপুটে দেখাবে না, সে আগের ভ্যালুটাই দেখাবে। আর এখানে কেন দেখাইছে? এখানে দেখাইছে এই জন্য যে সে আগেই বর্ধিত হচ্ছে, এই জন্য সে আপডেট ভ্যালুটাকেই আউটপুটে দেখাবে। এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন আমাদের এইটুকু শেষ, আমাদের আর 1 মিনিটও আছে। এখন আসো জে এর ভিতরে কি হবে? এই পার্সেন্টেজ ডি কাকে দেখাবে? এখন জে এর ভ্যালুটাকে দেখাবে, কিন্তু যে আগে কি হয়ে যাচ্ছে? ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। 1 প্লাস 12 কত? সরি 13। এই 13টা তার কি আসলে? এটা আপডেট ভ্যালু। যেহেতু সে আগে ইনক্রিমেন্ট হচ্ছে এই জন্য তার আপডেট ভ্যালুটাকেই সে কি করবে? এখন আউটপুটে দেখাবে। তাহলে এখানে কত দেখাবে? 13 দেখাবে। তাহলে দেখো আমাদের এটা ঠিক আছে কিনা। 12 এবং 13, 12 এবং 13। এবং এই মুহূর্তে কিন্তু এবার যদি তোমরা আর একটা লাইন নাও, 10 নম্বর লাইন নিয়ে যদি প্রিন্ট এফ এইটাই লেখো, শুধু এই লাইনটাই লেখো, তাহলে কিন্তু দেখাবে হচ্ছে 13 13। এটা তোমরা বাসায় ট্রাই করবা, কারণ দেখো লেটেস্ট ভ্যালুটা কিন্তু 13 এবং 13 আকারে আছে। এভাবে আসলে ইনক্রিমেন্ট অপারেটরটা কাজ করে। তারপরেও যদি তোমরা না বুঝো এখন তুই এখানে পাশে লেখা আছে, খেয়াল করবা এখানে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। করে ফেলো। স্যার ওই যে প্রথমে যে 6 নম্বর আর 7 নম্বর লাইনে, 6 নম্বর লাইনে স্যার যে হচ্ছে গিয়ে জে প্লাস প্লাস, তার মানে জের মানটা পরে 1 বৃদ্ধি পাবে, কিন্তু আমরা 7 নম্বর লাইনে যখন আমরা প্রিন্ট করছি আর ভ্যালুটা তো 1 বৃদ্ধি পেয়ে হচ্ছে, কিন্তু জের হচ্ছে পূর্বের ভ্যালুটাই কি হবে না, 10 হবে না? এই যে এখানে জে এর মানটা কত আছে এখন? জের মান প্রাথমিক অবস্থায় স্যার এখানে 10 10 আছে। আছে, কিন্তু এখানে কত আসছে? স্যার এখানে 11 আসছে। 11 আসলে তো আবার রাইট হবে, তখন তো আর 10 থাকবে না, তখন 11 হয়ে কিন্তু যাবে। কি ওখানে কি 10 10 হবে না 11 হবে? তুমি কি কানেক্ট হইতে পারছো? হ্যালো, তুমি কি কানেক্ট হতে পারছো? হ্যালো স্যার। হ্যাঁ, এখানে দেখো স্যার এখানে। এই যে আমি যেটা বলি স্যার, আর মানটা স্যার প্রি ইনক্রিমেন্ট, এই কারণে স্যার 11 হয়েছে, বাট জের মানটা স্যার পোস্ট ইনক্রিমেন্ট, ওটা পরবর্তী লাইনে 11 হবে না? না না, এরকম না। তাহলে আবার পড়ো। এখানে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট, অবশ্যই সে স্যার বর্ধিত হবে, সেটা আগে বর্ধিত হোক আর পরে বর্ধিত হোক। স্যার হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ টার্বোসিতে 7 নম্বর লাইনে 10ই থাকবে, যদি কোড ব্লকে করি তাহলে 11 হবে। মানে আমরা যদি টার্বোসিতে আর কি কোড রান করি তাহলে আমাদের 10 থাকবে এটা 7 নম্বর লাইনে। এই 7 কোড নাম্বার লাইন, ব্লকে করলে আপনার 7 নাম্বার হ্যাঁ লাইনে। হ্যাঁ ওটা। না না, এটা এরকম হওয়ার তো সুযোগ নাই। শোনো, যখন সেমিকোলন দিবা, সেমিকোলন দেওয়ার মানেটা কি? লাইনটা শেষ। স্যার টার্বোসিতে টার্বো সি, বোর্ডল্যান্ড সি দেখছো? বোর্ডল্যান্ড সিতে করে দেখছো? না স্যার টার্বোসিতে করছি আর কোড ব্লকে করছি, তো আচ্ছা টার্বোসিতে আলাদা। ঠিক আছে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। টার্বো সিতে আবার তুমি এবার আর একটা পিসিতে গিয়ে করবা। ওই যে পিসিতে, তোমার পিসিতে টার্বো সি সফটওয়্যারটা ইনস্টল করার পরে তো তুমি কোডটা লিখছো, ঠিক না? এবার তুমি জি অন্য স্যার। আর একটা পিসিতে লিখবা, দেখবা একই কোড। আর এই কথাটা মনে হয় তোমাদেরকে বলি নাই, ওই ডুয়েট অ্যাডমিশনদের বলছি যে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়, কম্পাইলার ভেদে চেঞ্জ হয়। যারা কম্পাইলার ডিজাইন করে ওরা ওদের মতো করে একটা ভ্যালু ধরে নেয়। তো স্ট্যান্ডার্ড হলো আমি যেটা যেভাবে দেখাচ্ছি এভাবে আর কি। কারণ এখানে হলো তুমি বলতেছো হ্যাঁ এই আগে 1 বৃদ্ধি পাবে,
এখানে পরে 1 বৃদ্ধি পাবে, কিন্তু তুমি একটা জিনিস লজিক্যালি দেখো, এটা দেখতে গেলে কিন্তু আমাদের আবার কিন্তু আগে এই এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। এখানে কি বলতেছি, যে শর্ত সাপেক্ষে অথবা শর্তহীন ভাবে 1 করে বাড়ায়। এটা কি ক্লিয়ার? জি স্যার। সে আগেও বাড়তে পারে, পরেও বাড়তে পারে, তাই তো? জি স্যার। আগেও বাড়তে পারে, পরেও বাড়তে পারে, কিন্তু সে বাড়বেই। আমার কথার সাথে একমত তো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, সে কিন্তু বাড়বেই। তো এখানে দেখো, এইখানে তো না, তোমাদের কাছে মনে হতে পারছে, মনে হচ্ছে যে সে তো আগে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বৃদ্ধি পাক, বৃদ্ধি পাওয়ার পরে কত হবে? 11 হবে। তো এখানে বৃদ্ধি পাওয়ার পরে যদি তুমি এখন বলো 10ই হবে, তাহলে কিভাবে 10 হয়? সে তো বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে না? বৃদ্ধি তো পাবে। তো সেই 1 বৃদ্ধি পাবে কখন? একটার পরে কেন, 2টার পরে কেন? সে তো তখনই বৃদ্ধি হবে। ইনক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে 1 বৃদ্ধি পাওয়া, এখন সেটা পরে হোক আর পূর্বে হোক। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা অ্যাসাইন অথবা আউটপুটে দেখানোর ক্ষেত্রে এই জায়গাটা একটু তোমাদেরকে সতর্ক রাখতে হবে। যদি সে পূর্বেই বর্ধিত হয় তাহলে আপডেট ভ্যালুটা নিয়ে কাজ করবে, আর যদি পরে ইনক্রিমেন্ট হয় তাহলে সে আপডেট ভ্যালুটা তার মধ্যেই রেখে দিবে, কিন্তু ওই আপডেটটাকে আউটপুটেও দেখাবে না বা অ্যাসাইনেও পাঠাবে না। সে পূর্বের ভ্যালুটাকে আউটপুটে দেখাবে, আর অ্যাসাইনমেন্ট হলে অ্যাসাইন করে দিবে। যেমন এই যে এখানে এখানে আমরা অ্যাসাইন দেখাইলাম, এই যে এখানে অ্যাসাইন দেখাইছি, সে কিন্তু এখানে কিন্তু বর্ধিত হবে, সে কিন্তু এখানে অবশ্যই বর্ধিত হবে। এই তোমাদের কথা অনুযায়ী কিন্তু ঠিক আছে, যে তুমি যে বললা টার্বোসিতে, এখানে ধরো যদি আমি 10 দিতাম, এখানে আয়ের ভ্যালু তোমার কাছে মনে হচ্ছে যে এখানে কিন্তু 11 আসে নাই, 10 আসছে। হ্যাঁ, যেতে তো অবশ্যই 10 আসবে, অবশ্যই 10 আসবে, কারণ আমরা তো এখানে ওইভাবেই বললাম যে ইনক্রিমেন্ট অপারেটর মানেই হচ্ছে 1 বৃদ্ধি পাবে। কিন্তু যদি সে পরে বৃদ্ধি পায় তাহলে সে তার আপডেট ভ্যালুটা আউটপুটেও দেখাইতে পারবে না, আবার কোথাও কোনো ভেরিয়েবলও অ্যাসাইন করতে পারবে না। তার পূর্বের ভ্যালুটাকে সে আউটপুটে দেখাইতে পারবে, অথবা অন্য কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবে। এটা হলো নিয়ম আর কি। এখন যদি তোমার কম্পাইলারের ভিতরে যদি ভিন্ন রকম আসে, তাহলে এখন এটা কি করবা? আসলে এটা আমিও দেখছি, বুয়েটের অনেক কোশ্চেন আছে, ওই মিলে না আসলে। এখন তোমাকে এইভাবে দিয়ে আসতে হবে আর কি। তকদির স্যার ভালো থাকলে বুঝতে হয়তো বা পারছি। মিলে যাবে, এইভাবে আর কি। তো তোমরা চেষ্টা করো কোড ব্লক বা ডেপসিতে দেখো, দেখো যে 3-4টা কম্পাইলারে যদি একই রকম আউটপুট আসে তাহলে সেটাকেই তোমরা স্যার আমি প্রাধান্য অন্য দিও। একটা কম্পাইলারে করছি স্যার, ওইটাই 11ই আসে স্যার। এবার বুঝছি স্যার। ওকে আসে। কোথায় 11 আসে? এই আমার এখানে কি ভুল আছে? না না স্যার, আপনার ওইটা ঠিক আছে স্যার। ও, এটা ঠিক আছে। জি এটা স্যার, কিন্তু ওই নট প্রথম নেসেসারি। শোনো, লাইনে। তোমরা অনেকে হয়তো বা ভার্সিটিতে পড়তেছো, কিন্তু তোমরা কম্পাইলার ডিজাইন সাবজেক্ট থাকলেও আমার মনে হয় না যে কম্পাইলার ডিজাইন করবা সবাই। এখন আমরা যখন কম্পাইলার ডিজাইন করছি তখন আমরা দেখছি এই সব ভ্যালুগুলো মানগুলো সব দিয়ে রাখতে হয়। তো কেউ যদি মনে করো এখানে আস্কি কোড 65 জায়গায় হয়তো বা 66 দেওয়া যাবে না, কিন্তু অনেক সময় ভ্যালুটাকে চেঞ্জ করা যায়। এটা ডিপেন্ড করে ডেভেলপারের উপরে, যখন সে কম্পাইলারটা ডিজাইন করে। এই কম্পাইলারও কিন্তু আবার এই সি দিয়ে কিন্তু ডিজাইন করে। তোমরা হয়তো বা বুঝতেছো যে সি এর কোনো কাজ নাই মনে হয়, কিন্তু সি দিয়ে খুব ভালো ভালো আগে এই আমরা যেগুলো যে এনভায়রনমেন্ট পাচ্ছি সেগুলো কিন্তু সি দিয়েই করতেছি। তো ঠিক আছে, তোমরা এইভাবে একটু ট্রাই করবা আর কি। হ্যাঁ, এখানে একটু জি কনফিউশন স্যার। থাকে, কিন্তু কনফিউশন রাখবা না। আমি যেটা বলতেছি যে ইনক্রিমেন্ট হোক আর ডিক্রিমেন্টেই হোক, যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে অবশ্যই আপডেট ভ্যালুটা আউটপুটে দেখাবে অথবা অ্যাসাইন হবে। আর যদি পোস্ট ইনক্রিমেন্ট হয় তাহলে তার আপডেট ভ্যালুটাকে আউটপুটে বা কোনো ভেরিয়েবলে অ্যাসাইন সে করবে না, সে নিজস্বভাবে ওটাকে অ্যাসাইন করবে, বাট তার আগের ভ্যালুটাকে সে আউটপুটে দেখাবে। এই তো, এটা একটু খেয়াল রাখবা, তাহলেই হবে। আর এই স্যার পার্থক্যটা ভ্যালুটা যদি একটু বলতেন। কোনটা? গার্বেজ ভ্যালু যেটা বললেন ও, আপনি। গার্বেজ ভ্যালুটা হয় কি, যখন আমরা ওই ডিক্লেয়ার করে ফেলি না, তখন ও ওর মতো একটা ভ্যালু নেয়, কখনো 16 বিটের ভ্যালু নেয়। এই যে তোমাদেরকে প্রথমে বলে আসলাম যে ধরে নেই এটা একটা আমাদের একটা সিঙ্গেল মেমোরি। তো সিঙ্গেল মেমোরি হলে তো 8 বিটের ভ্যালু হয়। যদি 8 বিট হয়, 1 বাইট ক্যারেক্টার হয়, 2 বাইট হলে হচ্ছে কত, 16 বিট। তো আসলে ইন্টিজারের জন্য 16 বিট, কিন্তু তোমরা এখন এখানে বলতে পারো যে স্যার এখানে তো 16 বিট হয় না, এখানে তো 8 বিট হয়।
এখানে তো 8 বিট। এই জন্য আমি তোমাদের এই কনফিউশন না আসার জন্য পূর্বেই এই জন্য বলে দিছি যে এটা 2 বাইটও হতে পারে, 1 বাইটও হতে পারে, এই ডেটা টাইপের উপরে ডিপেন্ড করে। তো আমরা ধরে নিই তোমাদের আমি বোঝানোর জন্য একটা মেমোরি সেল আর কি ধরে নিই। তো এ আসলে কি করে, গার্বেজ ভ্যালুটা 16 বিট নেয়। তো 16 বিট যদি হেক্স করো তুমি, তাহলে কয় বিট হবে? 4 বিট হবে। তো এই জন্য, ও আমি তখন ওখানে 3 বিট দেখাইছি না, আর একটা বিট দেখানো লাগতো। সে -বিটও নিয়ে নিতে পারে, এটা যে কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু, 1 x b 0, অথবা ধরো 2 f a5, এরকম কোনো ভ্যালু সে নিতে পারে, গার্বেজ ভ্যালু। এখন যদি তুমি গার্বেজ ভ্যালুটাকে এখানে, আমাদের দরকার নাই অ্যাসাইন করার দরকার নাই, শূন্য করার বা 1 করার দরকার নেই, এই জন্য আমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন ধরো তুমি গুণনের কাজ করবা, ধরো মাল্টিপ্লিকেশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ওখানে যদি তুমি অ্যাসাইন করে না আসো, ওখানে যদি কম্পাইলার শূন্য নিয়ে রাখে, তো তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন, অলওয়েজ আউটপুটটা কি আসবে? শূন্য আসবে। এই জন্য আমাদেরকে ওগুলো অ্যাসাইন গুলো করে দিয়ে আসে, তবে আমি পরে দেখাবো। তোমরা শুধু এখানে মনে রাখো যে একটা গার্বেজ ভ্যালু নিয়ে নিবে, যেই ভ্যালুটা কম্পাইলার তার মনের মতো একটা ভ্যালু নিবে। আমি দেখাবো তোমাদের ডেপসিতে কিভাবে কম্পাইল করতে হয়, ওই আমার এই টিউটোরিয়াল গুলোতে আছে, তোমরা একটু যদি আগে থেকে দেখে নাও তাহলে মনে হয় ভালো হয় আর কি। দেখবা কিভাবে কম্পাইল করে, কিভাবে গার্বেজ ভ্যালু নিতেছে, এগুলো সব আছে আর কি। আচ্ছা, তোমরা এইটা ইম্পর্টেন্ট, এটা এটা পড়বা কিন্তু, এটা অবশ্যই পড়বা। আর আরেকটা জিনিস আছে হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর, এটা আজকে দেখা শেষ করব। কন্ডিশনাল অপারেটর জানার আগে তুমি একটু এখানে দেখো, ইফ ইলস কন্ডিশন। ইফ যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এই লাইন এক্সিকিউট হবে, আর এই 2 লাইন এক্সিকিউট হবে না। আর এই কন্ডিশনটা যদি ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে না, তাই তো? তাহলে কোন লাইন এক্সিকিউট হবে? এই 2 লাইন এক্সিকিউট হবে। সেকেন্ড লাইন। এরপরে লাস্টে কি বলতেছি আমরা, আউটপুটে দেখাবো। কাকে দেখাবো? একটা ভেরিয়েবলের ভ্যালুকে। কোন ভেরিয়েবল? সি নামক ভেরিয়েবল। এটাতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তোমরা জানো আসলে যে একদম ডিপ্লোমা পড়ে আসছো সে পারবা এটা। তো এটাকেই আমরা কি করব, জাস্ট কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে উপস্থাপন করব। এই সি নামক ভেরিয়েবলটাকে আমরা জাস্ট এখানে একটা অ্যাসাইন হিসেবে রেখে দিছি। তুমি এটা নাও রাখতে পারো, মনে করো এটা নাই। এই ভ্যালুটাকে আমরা কি করলাম, একটা কন্ডিশন দিলাম, কিন্তু এখানে কোনো ইফ ইউজ হবে না, না হয়ে শুধু কন্ডিশন দিয়ে একটা হোয়াট চিহ্ন দিব। হোয়াট চিহ্ন দিয়ে বুঝাবো যে ট্রু না ফলস। প্রথমেরটা হবে ট্রুর জন্য, পরেরটা হবে ফলসের জন্য। তো আমরা এখানে লিখলাম যে প্রথমটা যদি ট্রু হয়, তাহলে কে কে অ্যাসাইন হবে? সি এর ভিতরে এ অ্যাসাইন হবে। আচ্ছা, স্যার এটা এ। এটা দিয়েই দিই, এটা বাদ দাও, এটা দিয়েই দিই, এ অ্যাসাইন হবে। আর যদি এই হোয়াট কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কে অ্যাসাইন হবে? বি স্যার বি। অ্যাসাইন হবে। তো আমরা কিন্তু এই কাজটাই এখানে করছি, করছি না? তো তোমাদের যাদের এটা সমস্যা হবে, তোমরা সাথে সাথে খাতার মধ্যে এভাবে একটু করে নিবা, তাহলে ইনশাল্লাহ খুব ইজি ধরতে পারবা। দেখো, এটার মধ্যে কি খুব পার্থক্য আছে? এটা আর এটার মধ্যে খুব পার্থক্য আছে? খুব স্যার বেশি কিন্তু পার্থক্য নেই। এটাকে তুমি 1 লাইনে লেখো, দেখি তোমাদের জন্য 1 লাইনে লিখে দিই। ইফ এ গ্রেটার দেন বি। এখন এটা ট্রু না ফলস কিছুই জানি না, এই জন্য হোয়াট দিলাম। দেওয়ার পরে ধরে নিলাম প্রথমটা ট্রু, তাহলে এখানে কি লিখবো? এ। আচ্ছা, এখানে এ না, ধরো এইভাবে যেভাবে আছে সেভাবেই দিই, সি ইকুয়াল এ। এরপরে এর একটা সিনট্যাক্স আছে আর কি, সিনট্যাক্স মানে একটা গঠন আছে যে এখানে ক্লোন দিতে হবে। এই ইলস এর পরিবর্তে মনে করো আমরা ক্লোন দিছি এখানে। এরপরে কি দিব? সি ইকুয়াল বি। তো এই বারবার সি লেখার দরকার নাই, না লিখে কি করছি, এই সিটাকে কাট করে নিছি, আর এবার ইফটাকে ফেলে দিছি, এই এখানে বসাই দিছি। তাহলে আমরা বলবো যে এটার মধ্যে কে কে বড় হবে? বড় হওয়া মানে তো ট্রু হওয়া। যদি এ, যেহেতু বললাম যে আমি এ বড় হবে এখানে, তাহলে যদি কোনো কারণে এ বড়ই হয় তাহলে ট্রু হবে, কন্ডিশনটা অবশ্যই ট্রু হবে, এই জন্য এ বড় হবে। আর যদি না হয় তাহলে ফলস হবে। ফলস হলে কে বড় হবে?
বি বড় হবে, এবং ওকে সি এর মধ্যে রেখে আউটপুটে দেখাই দিব। তো এটাই জাস্ট, এটা হচ্ছে এই যে এখানে লিখলাম না একটু আগে সি সমান এ, আর আমি এগুলো বলে আসছি না যে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন, খেয়াল নাই মনে হয় তোমাদের, এটাও একটা এক্সপ্রেশন। তাহলে এটাকে এক্সপ্রেশন 1 দিতেছি, আর এটাকে এক্সপ্রেশন 2 দিতেছি, আর এখানে কন্ডিশন দিতেছি, এই তো। আর এখানে ভেরিয়েবল দিলাম, এই যে ভেরিয়েবল টেস্ট কন্ডিশন। কি খুব কি কঠিন নাকি? কোনো না স্যার। কঠিন না, কিন্তু একদম সহজ। এটা এটা ভুলবো না। এটা এটা কিন্তু এখানে যদিও আমরা একটা কন্ডিশন দিছি, ওরা করবে কি জানো পরীক্ষায়, ইফ ইলস কন্ডিশন একসাথে ঢুকাই দিবে এখানে। তো আমি ওটা দেখাবো তোমাদের, ওটা আসে এখন মাল্টিপল চয়েসে। তাহলে এখানে কারো সমস্যা আছে আর? না স্যার। কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। তাহলে পরে যাই। স্পেশাল অপারেটর সাইজ অফ ক্যারেক্টার, এটা মনে রাখবা, সাইজ অফ ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট, শর্টের জন্য হচ্ছে 2 বাইট। একটু মুখস্থ করে ফেলবা, কারণ এখানে বোঝার কিছু নেই, এখানে একটু মুখস্থ করে ফেলবা। এটা জাস্ট একটা আউটপুটে দেখাই দিছি। আর এটা হচ্ছে আমাদের অ্যাসাইন অপারেটর। আমি একটু আগে মানে প্রথমে বলে আসছিলাম যে ডাবল ইকুয়াল মানে হচ্ছে, এটা কোন ধরনের অপারেটর? প্রথমটা পড়ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপরটা রিলেশনাল, তারপরটা লজিক্যাল, তারপরটা বিটওয়াইজ, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে কন্ডিশনাল, তারপরে স্পেশাল, এরপরে অ্যাসাইনমেন্ট। তাহলে ওই যে বললাম না যে একই জিনিস দিয়ে তো তুমি দুইটা বুঝাইতে পারবা না। এখানে যদি এ ইকুয়াল 10 দাও, আবার যদি তুমি এটা সমান বুঝাও, তাহলে হবে? কম্পাইলার তো না কনফিউজড হয়ে স্যার। যাবে। তো এই যে এটাই আসছে আসলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা সমান দ্বারা প্রকাশ করি। আর এই শর্ট হ্যান্ডটা মনে রাখবা, শর্ট হ্যান্ডটা মনে রাখতে পারবো, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে ওয়াই প্লাস এক্স, এটার মানে কি আসলে, এখানে খেয়াল করো। এখানে এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মান হচ্ছে 5। এই এক্স এর পরে কিন্তু ওয়াইটা যোগ হবে, তাহলে এখানে কি হবে, এক্স কে, যেমন এক্স এক্স এর সাথে এখানে ওয়াই যোগ করছি, কিন্তু এখানে কি করব? আচ্ছা এটা একটু পরে দেখাই, এটা কি করব, এক্স এর ভ্যালুটাকে ওয়াই দিয়ে ভাগ দিব। কিন্তু তোমরা কিন্তু আবার ওয়াই কে এক্স দিয়ে ভাগ দিও না, এক্স কে কি দিয়ে ভাগ দিব? ওয়াই দিয়ে ভাগ দিব, খেয়াল করো। আর এটা হচ্ছে ভাগশেষ। তো এখানে 10 কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও, 5 2 10 না, আর ভাগশেষ আসবে 0। এই শূন্যটাই হচ্ছে আসলে মূলত আমাদের ভাগশেষ, আর এই 2টা আসবে হচ্ছে আমাদের ভাগ। তো এই শর্ট হ্যান্ড গুলো আসে, এই শর্ট হ্যান্ড, এই জন্য এখানে আমি একটু দেখাই দিছি এতটুকু। আর এক্সপ্রেশন হলো, আমরা এগুলো জানি, এক্সপ্রেশন আমরা করে আসছি ম্যাথমেটিক্সে, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ভাঙাবো আর কি। ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো আমরা পড়ে আসছি। কিন্তু সিতে কি হবে, এগুলোকে একটু অন্যভাবে লিখতে হবে। কিভাবে লিখবো? এ গুণন এ। হ্যাঁ, আমরা পাওয়ার দিতে পারবো, পাওয়ারের জন্য আবার বিল্ট ইন ফাংশন আছে, সেটা ইউজ করতে হবে। এ গুণন এ প্লাস 2 গুণন এ গুণন বি, তারপরে এখানে বি গুণন বি। এইভাবে আমরা তাকে এক্সপ্রেস করবো, এইটুকুই পার্থক্য। এগুলো আমরা জানি, এগুলো পারবো। এই যে এগুলো দেখো, এটাকে আমরা জাস্ট এইভাবে সিতে লিখবো, এই ইকুয়েশনটাকে এভাবে লিখবো, এই ইকুয়েশনটাকে এভাবে লিখবো, এটাকে এভাবে লিখবো। ওই যে পাওয়ারের কথা বললাম, পাওয়ারটা এভাবে দেয়া যায়, অথবা এভাবেও দেয়া যায়। সহজ। কালকে ইনশাল্লাহ আমি দেখাবো ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তাহলে আমাদের মোটামুটি আমরা কোড বুঝতে পারবো, কোড লিখতে পারবো। কারণ অলরেডি আমরা পড়ে আসছি যে একটা প্রোগ্রামের 3টা অংশ থাকবেই, এর মধ্যে ডিক্লারেশন পার্ট এবং ইনপুট যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে নিতে পারবো সেখানে। এরপরে প্রসেসিং করব, তারপরে আউটপুটে দেখাবো। তো আমরা মোটামুটি প্রসেসিং অনেক জানি, না জানলে অন্তত সলিউশনটা দেখে নিতে পারবো, যে কোনো বই থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে, অথবা গুগল থেকে আমরা দেখে নিতে পারবো। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করতে হয় কিভাবে আমি জানি না, কোনো সমস্যা নাই, বইয়ে আছে, দেখে নিবা, একটু মুখস্থ করবো, হয়ে গেল। কিন্তু এখন আমাকে জানতে হবে কিভাবে ইনপুট নিতে হবে আর কিভাবে আউটপুটে দেখাতে হবে, তাহলে আমাদের পক্ষে কোডগুলো খুব ইজি হবে। প্রোগ্রাম লেখা কিন্তু খুব সহজ। তোমাকে শুধু ধরতে হবে কিভাবে ইনপুট নিতে হয়, কি কি ইনপুট সেগুলো আগে আলাদা করবা, করার পর ইনপুট গুলো নিয়ে নিবা,
এরপরে প্রসেস তুমি পাবাই, একদিন পাও নাই পরের দিন পাবা, শিখে নিবা। প্রসেস কিন্তু মানুষ একদিনে এত বেশি জানে না। যারা আমরা ডেভেলপার, তোমরা হয়তো বা করো নাই, আমি করছি সফটওয়্যার, তো এখানে কিন্তু অনেক জিনিস আমাদের জানা থাকে না। ওই আমরা ওপেন সোর্স একটু সার্চ দিই, দেওয়ার পরে ইকুয়েশন গুলো নিয়ে এসে জাস্ট একটু মডিফাই করি। এভাবেই কিন্তু এই তুমি যারা খুব খুব এক্সপার্ট ডেভেলপার, ওকে যদি তুমি খাতায় লিখতে দাও ও পারবে না, কারণ কোড তো মনে থাকে না, কোড তো মনে থাকবে না, হাজার হাজার লাইন তুমি কি কোড মুখস্থ করবা? তোমার শুধু টেকনিক গুলো জানতে হবে, কৌশলগুলো শিখতে হবে। আর জাস্ট কি করবা, কোড গুলো দেয়া আছে খালি কপি করবা, পেস্ট করে দিবা, আর তোমার মতো একটু মডিফাই করবা। কিন্তু তোমাকে লজিক্যালি বুঝতে হবে, না বুঝলে তুমি কি কোথায় কি চেঞ্জ করবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কারো যদি কোশ্চেন থাকে তাহলে বলো, আমরা এটা কালকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর শোনো, তোমাদের কোনো রুটিন চেঞ্জ হবে না আর কি। রুটিন চেঞ্জ হলে আমি অবশ্যই তোমাদেরকে নোটিফাই করব। তোমরা প্রত্যেক দিন আপাতত 10টার সময় ইন করার চেষ্টা করো, ইনশাল্লাহ আমিও 10টার সময় ইন করব। তো বলো, কারো কোনো স্যার আমাদের কোশ্চেন আছে ক্লাস কিনা? প্রতিদিন হবে স্যার? হ্যাঁ, প্রতিদিনই হবে, 20 রোজা পর্যন্ত করাবো আর কি। ধরো এক মাসে 13টা বা 15টা ক্লাস করার কথা ছিল না, তো আমি চেষ্টা করতেছি 13টা ক্লাস করার পরে আমরা ঈদের পর থেকে আবার টানা প্রত্যেকদিন ক্লাস করবো আর কি। অন্তত মিনিমাম 20টা ক্লাস করবো মাসে। তাহলে ইনশাল্লাহ তোমাদের তোমরা যারা পরীক্ষা দিবা তাদেরও একটা ভালো হবে, যারা নতুন আছে তাদেরও ভালো হবে, তাদেরও খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে। স্যার আপনার বইটা অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখা, অন্য বই তো আছে বাট এত সুন্দরভাবে গুছিয়ে লেখা। গুছিয়ে লেখা আসলে নাই, কিন্তু এটা যদি পেয়ে যায় তাহলে মনে করো যে আমার 18 সাল থেকে 2021 সাল পর্যন্ত কষ্টটা বেকার হবে। তোমরা আসলে মন খারাপ করিও না, আমি দিয়েই দিতাম তোমাদের, কিন্তু আমি আসলে একজনকে দিয়ে, মানে ও আসলে বুঝতে পাইনি কিন্তু নিয়ে নেয় আর কি মানুষজন। কারণ তুমি যখন কোনো টপিক পারবা, তখন তোমার অন্য কোনো ফ্রেন্ড এসে তোমার কাছে বুঝাই নিবে। যখন বুঝাই নেওয়ার পরে যখন এটা দেখবে, ও কিন্তু টার্গেটেই থাকবে যেভাবে হোক তোমার কাছ থেকে এটা নিবে। তুমি বুঝতেই পারবে না কখন তোমার কাছ থেকে নিছে। তো যাই হোক, তোমরাও এরকম গুছাবা আর কি। একটু যদি গুছাই পড়তে পারো তাহলে সিলেবাস অনেক ছোট হবে, খুব ভালো আউটপুট দিতে পারবা তখন। আচ্ছা, শেষ করি নাকি? অনেকে কিন্তু আসলে জয়েন করতে পারেনি, ওদের আসলে নেটের সমস্যা, যেটা বুঝতেছি। এখন কি করার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ